দর্শক দেখুন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে খারিজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। বিমান বন্দ্যোপাধ্যায়ের তো এবার যদি মিনিমাম লজ্জা থাকে তার নিজের পদত্যাগটা করা উচিত। যেটা উনি ওখানে বসে দেখতে পেলেন না, সেটা দেখতে পেয়েছে কলকাতা হাইকোর্ট অনেকটা দূর থেকে। যে সিদ্ধান্ত ওনার নেওয়ার দরকার ছিল সেই সিদ্ধান্ত উনি নেননি। সেই সিদ্ধান্ত নিতে হয়েছে শুভেন্দু অধিকারীদের মামলার কারণে কলকাতা হাইকোর্টকে। যে ভাবনা, যে বক্তব্য, যে ধারণা উনি দেওয়ার চেষ্টা করছিলেন সমাজে, সেটা যে একটা প্রতারণা, সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল কলকাতা হাইকোর্টের এই অর্ডারে। মুকুল রায়কে দেখেননি, উনি টিএমসিতে জয়েন করেছেন বলে দেখেননি, সবাই দেখলেন, মিডিয়াতে খবর হয়ে গেল, ভিডিও এলো, নিজে স্বীকার করলেন, আর উনি দেখতে পাননি। ওনাকে যখনই বলার চেষ্টা হয়েছে উনি বলেছেন বারবার, না উনি তো বিজেপিতেই আছেন, উনি তো বিজেপিতেই আছেন। এবং সেই সঙ্গে ওই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসি, সেটার চেয়ারম্যানের পদটা মুকুল রায়কে দেওয়া হয়েছিল, যেহেতু একটা ধারা হয়ে আসছে যে যারা বিরোধী থাকেন তাদের কাউকে ওই পদটা দেওয়া হয়, পিএসি তার চেয়ারম্যান। তো সেই পদটাতে পর্যন্ত উনি বসিয়েছিলেন মুকুল রায়কে বিরোধী এমএলএ হিসেবে, বিজেপি এমএলএ হিসেবে। তার আগেই উনি জয়েন করে গেছেন টিএমসিতে। শুভেন্দু অধিকারীরা অনেকবার বলার চেষ্টা করেছেন, কোনো কর্ণপাত করেননি। বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছেন যে না উনি বিজেপিতে আছেন, উনি বিজেপিতে আছেন, এবং বিজেপিতে আছেন ধরেই ওনাকে ওই পদটা দেওয়া হচ্ছে। এই রকম একটা প্রতারণা মানুষের সঙ্গে, যেখানে পরিষ্কার দেখা গেল উনি নিজে স্বীকার করলেন যে আমি দল ছেড়ে এসছি, বিজেপিতে এসছি, এবং এটাও বলেছিলেন যে বিজেপি আর কেউ করবেন না, এটাও আর কেউ এমন অবস্থা বিজেপি আর করার লোক পাওয়া যাবে না, এরকমও একটা কথা বলেছিলেন। দর্শক এই যে সেই ভিডিও, তারিখটা হচ্ছে 22 জুন 2021। 21-এ তো ভোটটা হয়েছে, তার এক মাসের মধ্যেই উনি টিএমসিতে জয়েন করেছিলেন। জয়েন করে খুব বড় বড় লেকচার ঝেড়েছিলেন, কিন্তু সবাই সেই ভিডিও, সেই খবর দেখতে পেলেও বিধানসভার যিনি স্পিকার তিনি দেখতে পাননি, তিনি জানতেন না। গোটা বিশ্ব জেনে গেল, যারা এইসব বিষয়ে খবর রাখেন আর কি। বিশ্ব বলতে যারা বাঙালি, যারা খবর রাখেন, তারা সবাই জেনে গেলেন যে মুকুল রায় অমুক তারিখে টিএমসিতে জয়েন করেছেন, অভিষেক ব্যানার্জি উত্তরীয় পড়িয়েছেন এবং নিজে স্বীকার করেছেন, কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছিলেন না। কিন্তু দেখুন দর্শক, শুভেন্দু অধিকারী উনি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমি কিন্তু এই মুকুল রায়কে দেখে ছাড়বো। গাদ্দারি, মানুষকে এক বলে ভোট নেওয়া, বিজেপির প্রার্থী হিসেবে ভোট নিয়ে বিজেপির এমএলএ হওয়া, আর এখন রাতারাতি আমি দল চেঞ্জ করে ফেললাম, তাহলে মানুষগুলোর সঙ্গে কি করলেন? যে মানুষগুলো ভোট দিলেন বিজেপির এমএলএ হিসেবে, তার সঙ্গে আপনি তাহলে কি করলেন? যদি আপনার সত্যিই টিএমসিতে যাওয়ার ইচ্ছে হয়ে থাকে তো আপনি পদত্যাগ করে যেতে পারতেন। উনি নিজের কথাও বলতেন যে আমি যখন টিএমসি থেকে বিজেপিতে এসেছিলাম আমি কিন্তু পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছিলাম, এটা আমি করতেই পারি, আমার ব্যক্তিগত মত। এবং সত্যি পদত্যাগ করেছেন। কিন্তু মুকুল রায় পদত্যাগ না করে উনি টিএমসিতে জয়েন করলেন, গিয়ে বড় বড় কথা বললেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক কথা বলেছিলেন, সবাই জানলেন, খবর হলো, টক শো হলো, কত কি হলো। কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় উনি দেখতে পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না। তো সেই জন্যই মামলা হয়েছিল। দর্শক, আচ্ছা আমি আপনাদেরকে আজকে একটু ওই অডিওটা একটু শোনাই, জয়েনের পরে মুকুল রায় কি বলেছিলেন, যে আওয়াজটা শুনতে পাননি বিমান বন্দ্যোপাধ্যায়। দেখুন দর্শক। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিচ্ছু হয়নি, কোনো কিছু ভবিষ্যৎবাণী মেলেনি, ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো জায়গা হয়নি। ফালতু কথা। আর একটা ফালতু কথা উনি বলেছিলেন, আমি সেটাও দর্শক একটু আপনাদেরকে শোনাই, যেটা বলছিলাম যে উনি নিজে কীভাবে বলছেন, একেবারে নিজের ভাষাতে বলছেন আমি দল ছেড়ে এসেছি, সেটাও দেখতে পাননি বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার। আমি ওই অংশটা আপনাদেরকে শোনানো হলো না, শুনুন দর্শক, আমি ওটা একটু শোনাই। हम तो बीजेपी छोड़ के तृणमूल में आया है, और
अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी में रहेगा नहीं। এই কথাটাও ওনার মেলেনি। উনি এমন ভাব দেখাচ্ছিলেন যেন আর কোনো বিজেপির এমএলএ মানে বিজেপিতে থাকবেন না, সবাই আছেন। এমনকি বাকি আরও যারা জয়েন করেছেন তারাও তো লুকিয়ে চুরিয়ে আছেন, তারাও তো এখনও মানে বিধানসভার ভিতরে ওই বলছেন যে আমরা বিজেপি করি, কিন্তু শুভেন্দু বলছেন ছাড়বো না। বিধানসভায় বলবেন বিজেপি করি আর বাইরে তৃণমূল করবেন। আর তাছাড়া দেখা গেছে তো দল মানে পতাকা হাতে নিতে দেখা গেছে তো মুকুল রায় একটু বেশি বেশি করে আবেগে বলেছেন, এতটা এইভাবে প্রকাশ্যে না বললেও কিন্তু পতাকা নিতে তো দেখা গেছে তো। তো এই যেমন কতগুলো পতাকা দর্শক দেখুন না, ইনি বিষ্ণুপুর, ইনি কাঞ্জিলাল উত্তরবঙ্গের সাংবাদিক ছিলেন, উনিও অভিষেকের কাছ থেকে করেছেন। তারপর এই যে তাপসী, সুতরাং এই যে যাদেরকে দেখতে পাওয়া গেছে, শুভেন্দু বলছেন আমি যে খবরটা দেখছিলাম যে ওনাদেরকেও আমি দেখব। এটা তো একটা উদাহরণ হয়ে গেল না, এবং এটা একটা বড় কাজ হলো, কিন্তু এটা একটা বিরাট কাজ হলো যে যা খুশি যে করা যায় না, স্পিকারও যে যা খুশি করতে পারেন না সেটা কোর্ট কিন্তু বুঝিয়ে দিল। স্পিকার মানে বলার চেষ্টা করেন যে এটা আমার এখতিয়ার, আমি যা খুশি করব, আমার উপরে কে হস্তক্ষেপ করবেন, কিন্তু না, সাংবিধানিক ব্যাপারেও যে কলকাতা হাইকোর্ট বা উচ্চ আদালত যা হস্তক্ষেপ করতে পারে সেই নজির কিন্তু তৈরি হলো। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ রশিদি তারা কিন্তু যে বিচারটা দেখালেন, মানে এটা যে হস্তক্ষেপ করা যায় এবং এটা যেটা করা হয়েছে এটা যে করা যায় না, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এই অর্ডারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিল। কিন্তু এটা একটা বড় একটা নজির তৈরি হলো। এরপর দেখবেন কত দম এবার দেখবো দল বদলের। এই যে যারা দল বদল করেছেন এদের ব্যাপারেও শুভেন্দু বলছিলেন যে ব্যবস্থা নেবো, কাউকে ছাড়বো না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আর এটাও বলছেন যে কাজ বামেরা করতে পারেনি, কংগ্রেস করতে পারেনি, সেই কাজ কিন্তু আমি বা আমরা করে দেখালাম। এটা সত্যিই ওনারা সত্যিই করে দেখালেন। এত বড় একটা সাংবিধানিক ব্যাপারে এই যে মানে বিষয়টাকে একেবারে যা খুশি করতে পারি অবস্থায় চলে যাওয়াটা, যা খুশি করতে পারি এক বলে ভোট নেব, তারপরে মানুষের সঙ্গে প্রতারণা করে আমি আমার সুবিধাবাদী একটা জায়গায় চলে যাব, মানুষের রায় নেব না, এটা তো হতে পারে না। এটা মানুষ একটা বিশ্বাস থেকে ভোট দিলেন আর তার সঙ্গে প্রতারণা করে চলে গেলেন, এটা হতে পারে। ফলে এই যে জায়গাটা দর্শক, আমি তো বলবো একটা বিরাট একটা মাইলস্টোন, এই জাজমেন্ট, এটা অনেক কাজে লাগবে। এই যে হুট করতেই চলে যাওয়া, এদিক সেদিক করা, এইসব কিন্তু আর চলবে না। এটা খুব বড় একটা জাজমেন্ট, সেটা কিন্তু বলতে পারি। আবারও বলছি, এত সব করেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে শেষ করতে পারেনি। শুভেন্দু অধিকারী যেভাবে মানে ওনার ওই দলটাকে রেখেছেন ওখানে বিধানসভাতে, সে অর্থে কিছু করতে পারেনি, কিন্তু চেষ্টা হয়েছে। চেষ্টাটা যেটা হয়েছে সেটাও যে বিফল, সেটাও কিন্তু প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী। আদালতের মাধ্যমে অন্ধ স্পিকার মানে সব কিছুকে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এমন সব কাজ করছেন দেখছেন তো। স্পিকার যেসব কাজ করেন বিধানসভাতে, ওটাই স্পিকারের কাজ হয়? ওটাই স্পিকারের কাজ? আমি আবারও বলছি, কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করলো, এরপরে তো স্পিকারের যদি মিনিমাম লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত। যে আমার সত্যি বিরাট ভুল হয়েছে, এইরকম হয়ে যায় ভাবতে পারিনি, ওনার লজ্জা লাগা উচিত তো। ওনার তো এটা দেখার কথা। উনি তো সবার আগে দেখতে পাচ্ছেন কে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। উনি তো অভিভাবক, উনি তো স্পিকার, ওনার তো ব্যবস্থা নেওয়ার কথা ছিল নিজের থেকে। ওনার তো মানে সুমোটো অ্যাকশন হওয়ার কথা ছিল, ওনার তো নিজের থেকে অ্যাকশন হওয়ার কথা ছিল। উনি সেটা না করে আড়াল করছিলেন। জনগণ সব দেখছেন, তাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিলেন। উনি শুধু মানে বিধানসভার অন্তরে প্রতারণা করেননি, আমি তো বলবো গোটা রাজ্যের মানুষের কাছে প্রতারণা করেছেন এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওনার পদত্যাগ করা উচিত। আর তা না হলে যদি এরকম কোনো উপায় থাকে, ওনাকেও বরখাস্ত করা উচিত যে আপনি অযোগ্য। চতুর্দিকে যা সব দেখতে পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে আপনি অন্যরকম একটা ভাবনা প্রকাশ করছেন, আপনি অযোগ্য। আমি তো বলবো যদি ওনার মিনিমাম লজ্জা থেকে পদত্যাগ করা উচিত। আর তা না হলে অন্তত করে দেখানো উচিত যে এই যে বাকি আরও যাদেরকে দেখা যাচ্ছে তারা মানে অন্য দলের পতাকা হাতে নিচ্ছেন, তারা কেন বিধানসভাতে বিজেপি চেয়ারে বসবেন। সুতরাং এই যে অর্ডারটা সামনে এসছে, এরপর অন্ততপক্ষে কালকের মধ্যে এদেরকে বরখাস্ত করে দেওয়াটা উচিত। তাহলে জানবো হ্যাঁ মিনিমাম আতে ঘা বা মিনিমাম একটা কিছু লেগেছে। যদি এটাও না লাগে, আমি তো আবার বলবো এইরকম নির্লজ্জ স্পিকার আমরা হয়তো জীবনে কখনো দেখবো কিনা, এতদিন পর্যন্ত তো দেখিনি, আর কোনোদিন দেখবো কিনা এইরকম একজন নির্লজ্জ স্পিকার। আবারও যদি উনি কোনোদিন এই চেয়ারে বসে, তাহলে তার কিছুই বাকি রাখবেন না। মানে মিনিমাম লজ্জা থাকবে না তো।
এমনি তো দেখছেন নেই। আবার যদি এর সবের পরেও যদি উনি আবার জিতে এসে, আমি চান্স কম, আমি তবু বলছি তর্কের খাতিরে, যদি বাংলার মানুষ এদেরকে সবকটা না শেখান, যদি ফের এই চেয়ারে এসে বসেন, দেখুন তৃণমূল ক্ষমতায় এলে আর ইনি যদি জিতে যান কোনো রকমে, ফের দেখবেন এই চেয়ারে বসানো হবে। তো তাহলে হবেটা কি? এই রকম লোকেদেরকে আপনারা বাছাই করবেন, যিনি মিনিমাম নিজের পদের মর্যাদা বোঝেন না, যিনি মিনিমাম তার পদের মর্যাদা বোঝেন না, তাকে আবার চেয়ারে বসাবেন, তাকে চেয়ারে বসাবেন, ইনি সহ পুরো সিস্টেমটাকে বিসর্জন দিতে হবে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে লজ্জার আর কি হতে পারে? চেয়ারে বসে দেখতে পাননি, দূরে বসে হাইকোর্ট দেখতে পেয়ে গেল যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, হাইকোর্ট দেখতে পেয়ে গেল, আর আপনি চেয়ারে বসে দেখতে পাননি। একেবারে নির্লজ্জ। যান আপনি যা পারেন করুন আমার বিরুদ্ধে, আর আমার বিরুদ্ধে করে কিছু করতে পারবেন না। আমি কোর্টের অর্ডারের ভিত্তিতে কথাটা বলছি, কোর্টের অর্ডারের ভিত্তিতে কথা বলছি। আপনি যে কাজ করেছেন বিধানসভার এই চেয়ারটার, যে চেয়ারটাকে আপনি যে কলঙ্কিত করেছেন, এর কোনো ক্ষমা হয় না, এর কোনো ক্ষমা হয় না। বিধানসভা এবং এই চেয়ার, স্পিকার চেয়ার খুব পবিত্র একটা চেয়ার, খুব পবিত্র একটা চেয়ার, কিন্তু আপনি যে কাজ করেছেন এই পদটাকে, এই চেয়ারটাকে যেভাবে আপনি কলঙ্কিত করেছেন, আপনার কোনো ক্ষমা নেই, আপনার কোনো ক্ষমা নেই। জনগণ হিসেবে কথাটা বলছি, কারণ আপনি আমার চোখেও ধুলো দিয়েছেন। আমি একটা জনগণ, রাজ্যের মানুষ, আমাদের সকলের চোখে আপনি ধুলো দিয়েছেন। আজকে কলকাতা হাইকোর্ট সেটা দেখিয়ে দিয়েছে যে আপনি ভুল করেছেন, আপনি ঠিক পথে চলেননি। কলকাতা হাইকোর্ট তাই নিজের উদ্যোগে পদটাকে খারিজ করতে বাধ্য হলো, যেহেতু আপনি দায়িত্বটা পালন করেননি সেই জন্য। দর্শক আপনারা বলবেন, আমি শেষে শুধু একটা ছবি দেখিয়ে শেষ করব। শুভেন্দু অধিকারী তো ব্যবস্থা নিয়ে নিলেন যে এইভাবে দল বদল করা যায় না, একটা অন্তত নজির তৈরি করলেন এবং ওটাকে বেশ করে বাকিদেরও ব্যবস্থা হয়ে যাবে যদি এই সময়ের মধ্যে সেটা করা সম্ভব হয়। সময় যেহেতু আবার বেশি নেই এই বিধানসভা ভোটের আগে, তাও যেটা করেছেন একটা নজির তৈরি করেছেন এবং লড়াইয়ে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটাই সব থেকে একটা বড় বিষয়। কিন্তু এই মানুষটিকে বাইরন বিশ্বাস একটা অন্য দলের প্রার্থী হলেন, উপনির্বাচনে লড়লেন, সব মানুষ মানে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসকে সবক শেখানোর জন্যে, আর আপনি অভিষেকের হাত থেকে পতাকা নিয়ে নিলেন। তো কংগ্রেস কি করবে? কংগ্রেস কি করবে? শুভেন্দু তো যে অর্ডারটা আনতে পারলেন তাতে তিনি খুবই উচ্ছ্বসিত। তো আবার উনি উচ্ছ্বসিত বলে আমি দেখছি কংগ্রেসের কেউ আবার বলছেন সিদ্ধান্তটা ভালো হয়েছে, কিন্তু উনারা কেন এরকম বলবেন? আরে যারা এই অর্ডারটা আনতে পেরেছেন তারা ক্রেডিট নেবেন না, তারা বলবেন না? তো আপনারা একটু নিয়ে দেখান না, ওনারা তো আইনি লড়াইটা লড়েছেন, তো আপনারা কেন এনার বিরুদ্ধে ব্যবস্থা নেননি? কেন আদালতে গেছেন কি আমার জানা নেই, আপনারা আদালতে গেছেন কি না। তো যাই হোক, এবার একটু করে দেখান। বিজেপি তো করে দেখালো, শুভেন্দু তো করে দেখালেন, এবার বাকিরাও করে দেখান। শুভেন্দু কেন বলবেন না যে এর আগে কংগ্রেসের মানে হয়েছে, বামেদের হয়েছে, তারা কেউ অ্যাকশন নিতে পারেনি, যেটা আমরা করে দেখালাম। হ্যাঁ, করে দেখিয়েছেন বলে তারা জোর গলায় বলছেন। তো এবার আপনারা করে দেখান এবং দেখানো উচিত। সুতরাং দর্শক, একটা নজির তৈরি হলো বলা যায়। আমার তো খুব ভালো লাগছে যে গণতন্ত্রের যেখানে জয় হয় সেখানে এর থেকে ভালো আর কি হতে পারে, যারা এই লড়াইটা লড়লেন তাদের মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী, তাকে কুর্নিশ জানাতে হবে যে একটা মানে বিষয় যেটা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল সেটাকে আটকানোর চেষ্টা করলেন কোর্টের একটা অর্ডার এনে। এটা অবশ্যই একটা খুব ভালো সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ। আমার মনে হয় এইভাবেই চলা উচিত। এবার সাবধান, অর্ডার যখন একটা হয়ে রইল, এই অর্ডারেই সব কাটা হবে আগামী দিনে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।